নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, এটি কল রেকর্ডটি সরকারের কাছে এসেছে, সেই কারণেই নাকি তাকে দ্রুত ভাবে পদত্যাগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বা আহ্বান জানানো হয়েছে। আসলে কি মূল বিষয় এটি, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? না, আমি যেটা জানি সেটা হলো যে ওনার সাথে শেখ হাসিনার আলাপ হয়েছে কি হয় নাই, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু ডিপ ফেকে হয়তো এই জিনিসটা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি ক্রিয়েট করে ওনাকে হয়তো একটা বিপদে ফেলার চেষ্টা করেছেন। কারণ হচ্ছে যে সেখানে উনি কোন নাম্বার থেকে কোথায় আলাপ করেছেন, কি করেছেন, এটা তো ওদের জানার কথাও না। বুঝছি, আমার ইন্টেলিজেন্স এজেন্সি তো আর মোসাদ না বা আইএসআই না। এখন ওইখানে যদি আইএসআই বা মোসাদ কে বাংলাদেশ ইংগেজ করে থাকে তাহলে দ্যাটস অ্যানাদার ইস্যু, কিন্তু ডাজন্ট ম্যাটার। বুঝছি, উনি কথা বলতেই পারেন, এনিবডি ক্যান টক টু হার। হোয়াট ইজ দি প্রবলেম? কোথাও কোনো আইন আছে যে ওনার সাথে কথা বলা যাবে না? কোনো আইন আছে এরকম যে ওনার সাথে কথা বলতে পারবো না? আমি প্রেসিডেন্ট হই, আমি মন্ত্রী হই, আমি যেই হই না কেন, ওনার সাথে কথা বলার জন্য কি কোথাও আইন করেছেন যে ওনার সাথে কেউ কথা বলবেন না? সো ইউ নো, দিস ইজ অল বুলশিট, ননসেন্স একদম এইগুলি। ওরা এখন চেঞ্জ করতে চাচ্ছে। ওর কারণ হচ্ছে যে 6-7 মাস হয়ে গেছে, এখন তারা যে জিনিসটা দেখছে সেটা হলো যে আমার এটা চেঞ্জ করলে আমার রাষ্ট্রপতি নেক্সট ইলেকশনে আমার রাষ্ট্রপতি থাকবে। বুঝছি, এই জিনিসগুলি তারা ক্যালকুলেশন করে এটা করছে। বিকজ এটা বুঝতে পেরেছিলাম আমি তখনই দ্যাট দেয়ার ইজ সামথিং রং বিটুইন দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য প্রাইম মিনিস্টার। যখন প্রাইম মিনিস্টার কল অন করে নাই প্রেসিডেন্টের উপরে এখন পর্যন্ত টু রিপোর্ট, সো দ্য প্রাইম মিনিস্টার ইজ ইন ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। উনি কনস্টিটিউশনটা ভায়োলেট করেছেন বাই নট রিপোর্টিং টু দি প্রেসিডেন্ট। সো এইসব ভাওতাবাজি আর এইসব কথা বলে কোনো লাভ হবে না। You see, you are not working according to the constitution. আপনি যেতেন, কথা বলতেন, হ্যাঁ, আপনার সাথে তো আগে প্রাইম মিনিস্টারের আর প্রেসিডেন্টের কথাই হয়ে আছে যে যখন আপনি বলবেন আমাকে বলবেন, আমি সাইন করে চলে যাবো। এই কথা তো হয়ে আছে, আগেই হয়ে আছে প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের মধ্যে। তো এখন যখন উনি, জি আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এর মধ্যে যে কথাগুলো বলেছেন সেই জায়গা থেকে আমার 2-3টি কোশ্চেন। শেষের বিষয়টি যদি বলছেন যে এটা তো আমরা সবাই জানি যে বর্তমান রাষ্ট্রপতিকে বিএনপি রাখবে না, ফর দ্য টাইমিং তাকে এখনো পর্যন্ত রাখা হচ্ছে। তার পিছনে একটা অন্য কারণ হয়তো আছে, বিএনপি দেখাতে চাইছে যে আমরা পরমত সহিষ্ণুতা বিশ্বাসী বা আমরা অত অ্যাগ্রেসিভ নয়, এই রাষ্ট্রপতি আগের গভর্নমেন্টের মনোনীত আমরা হুটহাট করে সরিয়ে দিচ্ছি না। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, তাহলে এত যদি এগুলো নাটক হয়ে থাকে, যদি যা কিছু হচ্ছে যদি নাটক হয়ে থাকে, অথবা যদি সত্যি ফোনে কথা বলে থাকেন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে, এইগুলো অজুহাত হিসেবে কারণটি আসলে কি? আর দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছিলেন যে তিনি তো কোথাও কমিটেড নন বা এমন কোনো আইন নেই যে অমুকের সঙ্গে কথা বলা যাবে না। তারপরেও তো আদালত কর্তৃক তো দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আদালতের দৃষ্টিতে তিনি পলাতক। তো সেই জায়গা থেকে তার সাথে কথা বলা কি বর্তমান রাষ্ট্রপতির ক্ষেত্রে কোনো ধরনের নৈতিকতা বা আইনি দিক ভায়োলেট করার মধ্যে পড়ে কিনা? না না, নট এট অল। আমি আপনাকে বলি একটা জিনিস, সেটা হলো যে আইসিটি তো আমি নিজে চ্যালেঞ্জ করেছি, আগামী রোববারে আবার আছে সেটা। বুঝছি, পয়েন্ট কি আদালত বলেছে যে ওনার সাথে কেউ কথা বলতে পারবে না? এরকম কিছু বলেছে, অবজারভেশন আছে? তা তো না, দের ইজ নাথিং লাইক দ্যাট, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা হচ্ছে যে পলাতকের ব্যাপারে আমার আপত্তি আছে। আপত্তিটা হলো এই যে শেখ হাসিনা তো এখান থেকে বা নোয়িংলি পালায় নাই, বা শি হ্যাজ নট ভায়োলেটেড যে আমি আদালত কেউ ডাকলে আমি আদালতে যাব না, হাজির হব না, আমি একজন এক্সকন্ডার পালিয়ে আছি। নো, দ্যাটস নট দি সিচুয়েশন। আপনাদেরকে তো ফ্যাকচুয়াল সিচুয়েশনটা সামনে রাখতে হবে। শেখ হাসিনা অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ওনাকে নিয়ে গিয়ে আমাদের সিকিউরিটি ফোর্সেস ইনক্লুডিং দি আর্মি চিফ, ওনারা মনে করেছেন যে ওনারা সিকিউরিটি দিতে পারবেন না ওনাকে দিতে, তখন তারা রিকোয়েস্ট করেছে। এবং উনি যখন গিয়েছেন এই C-130 যেটাতে উনি ফ্লাই করেছেন, এইখানে SSF এর লোকজন ছিল, আরো লোকজন ছিল, তারা নিয়ে গেছে। এবং দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা এই C-130 কে এসকর্ট করেছে ওদের দুইটা ফাইটার টু প্রোভাইড সিকিউরিটি। You see, we should not forget these things. Question is, আমরা ফ্যাকচুয়াল পজিশনে থেকে কাজ করি না কেন? মিথ্যাচারে আমরা যাই কেন? তা উনি ওইখানে গেছেন, উনাকে ওই হ্যান্ডম নাকি যে বেস আছে, বেসে এয়ারফোর্স বেসে, জি ওইখানে রিসিভ করেছে। এয়ারফোর্স বেস, ইটস নট এন অর্ডিনারি সিভিলিয়ান এয়ারপোর্ট। এয়ারফোর্স বেসে ওনাকে রিসিভ করেছে
ইন্ডিয়ান ইউনিয়নের একজন মিনিস্টার লেভেলের লোক রিসিভ করে, ডোভেল রিসিভ করে ওনাকে নিয়ে গিয়ে Doval। ওইখানে কিছুদিন, তারপরে সে বিন শিফটেড ফ্রম প্লেস টু প্লেস ফর সিকিউরিটি, এবং ওনাকে খুব ভালোভাবে রেখেছে তারা। উনি তো এসাইলাম চান না ইন্ডিয়ার কাছে, উনি তো রেফিউজি স্টেটাস ওনার চান নাই। এই আমার যে আদালত, এই আদালত তো জানে যে উনি কোথায় আছেন, উনাকে এবসকন্ডার কিভাবে ডিক্লেয়ার করে। উনি যদি ফেয়ার ট্রায়াল করতে চাইতো, তাহলে উনাকে সামান্স, ওয়ারেন্টস, হোয়াটএভার, এটা সার্ভ করা যেত থ্রু দি হাই কমিশন। কেন হাই কমিশন বলছি? হাই কমিশন তো বাংলাদেশ, হাই কমিশন ইজ মাই টেরিটরি, বাংলাদেশের টেরিটরি, এটা তো ইন্ডিয়ান না। সো এখন আপনি করেছেন, সেটা করেন নাই। আপনি এখানে বসে বসে অ্যাবসকন্ডার ডিক্লেয়ার করে দিলে অ্যাবসকন্ডার হবে? আপনি এখানে সার্ভ করতে, ইউ শুড হ্যাভ ইউজড দি ফরেন অফিস অফ ইন্ডিয়া, যে এটা ভাই আসছে, ওনাকে সার্ভ করে। আপনি ওনার ট্রায়াল করতে পারতেন এমবেসিতে বসে। শি ইজ আ ভেরি হাই প্রোফাইল পারসন, তো উনি তো জাদা লোক না, রাস্তার লোক না, হাই প্রোফাইল। 17 ইয়ার্স ওয়াজ প্রাইম মিনিস্টার এই দেশের। উনি তো কোনো মোটরটা দিয়ে যান নাই, দেশ থেকে পালিয়ে যান নাই, তো আপনি এটা পারতেন না? পারতেন। আজকাল অনেক জায়গায় ট্রায়াল হয় এরকম, যে যখন থেকে এই টেকনোলজি এসেছে এরকম হয়। আমরা জেলখানার থেকে ট্রায়াল করি না? আমরা এই দেশে ভার্চুয়ালি জেলখানার থেকেও তো ট্রাই করি, যদি মনে করি যে একে আনা যাবে না বা আনলে রিস্ক আছে বা হোয়াটএভার, আমরা ওইখানে ট্রায়াল করি না? অনেক ট্রায়াল হয়েছে। আমাদের এরশাদ সাহেবেরও ট্রায়াল জেলখানার থেকে না এনে কোর্টে ট্রায়াল করেছে। পসিবল, দিস থিংস আর পসিবল। উনি বাংলাদেশে আসতো, বাংলাদেশ মানে কি? বাংলাদেশ হাই কমিশন, উইচ ইজ মাই টেরিটরি, ওইখানে উনি ওনার সিকিউরিটি নিয়ে আসতেন, বসতেন, আপনার যা প্রশ্ন করার, যে আপনি গিলটি কিনা, এই আমি পড়ে শোনালাম, এগুলো তো করতে পারতেন। আপনি করেন নাই তো। টেকনোলজি ইজ অ্যাভেলেবল। সো এইসব ভাওতাবাজি যে উনি পলাতক আর এগুলি বাদ দিয়ে দেন, এগুলি বাদ দিয়ে দেন। ইন দিস টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড, দিস ইজ অ্যাবসার্ডিটি, অ্যাবসলিউটলি অ্যাবসার্ডিটি। আর আমি তো এই আদালতটাকে আনকনস্টিটিউশনাল বলে আখ্যায়িত করে মামলাই করেছি। রাইট, আমরা জানি সেটাই। আমার যেখানে প্রশ্ন ছিল যে তাহলে এত কিছু, মানে আমরা যেখানে সবাই জানি যে বিএনপি বর্তমান রাষ্ট্রপতিকে রাখবে না, তাহলে এই সব অজুহাত যদি এখন গভর্নমেন্ট কিন্তু কোনো কিছু স্বীকার করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন উনি পদত্যাগ করবেন কি করবেন না আমরা এখনো জানি না, আমরা অফিসিয়ালি কিছু জানতে পারিনি, এটা পত্রিকায় আপনারা যেমন দেখছেন আমরাও তেমন দেখছি, অর্থাৎ গভর্নমেন্ট এখনো ফর্মাল কোনো বক্তব্য দেয়নি। সেই জায়গা থেকে আমি বলছি, যদি এগুলো হয়ে থাকে সত্যি সত্যি যে তিনি কথা বলেছেন সেটি গভর্নমেন্ট জেনেছে, সেই জায়গা থেকে চাপ দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে একটি, যে চাপ দেওয়ার জন্য এই অজুহাত গুলো দাঁড় করাতে হবে কেন, যদি সত্যি সত্যি এই বিষয়গুলো ঘটে থাকে? এখন তাকে বললে তিনি তো এমনিতেই রিজাইন করবেন, এবং রাষ্ট্রপতিও বলে দিয়েছিলেন, সেটি ডক্টর ইউনূস সরকার থাকতেই তিনি বলেছেন যে আমি অপমানিত বোধ করছি, আমি এখানে থাকতে চাই না। এবং বর্তমান বিএনপি সরকার আসার পরেও তিনি বলেছেন যে সরকার যখনই রিজাইন করবে, ইচ্ছা প্রকাশ করবে যে আমি পদত্যাগ করি, আমি সাথে সাথে রিজাইন করব। তাহলে এইসব নানান বিষয় আমাদের সামনে তো আনা হচ্ছে কেন? দেখেন, আমার কাছে একটি রিপোর্ট হচ্ছে যে উনি 21 জুলাই রাত্রে রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, উনি এইটা একটা রিপোর্ট আছে। হ্যাঁ, আর একটা রিপোর্ট হচ্ছে যে ওনাকে বলা হয়েছে যে আপনি 25 তারিখের মধ্যে আপনি পদত্যাগ করবেন। আর আমাকে এই যে 21 তারিখের যে রিপোর্ট আছে, এটা একটা সিকিউরিটি ইস্যু থেকে আমি জানতে পেরেছি যে এইটা হয়েছে। আমার লিখিত ভাবে আমাকে মেসেজ দিয়েছে। ওটা অনেকেই পেয়েছে এবং আমিও পেয়েছি, মানে নানান ভাবে, হয়তো আপনিও পেয়েছেন যে মেসেজটি বা নানান ভাবে ছড়িয়েছে। কিন্তু আপনি কি পার্সোনালি এটি কনফার্মড যে তিনি করেছেন, যেহেতু আপনার অনেক সোর্স আছে বা অনেক ঘনিষ্ঠজন আছে? এখনো কনফার্ম না, হয়তো কনফার্ম হবে। আমাকে একটা সোর্স বলেছিল যে আজকে আমাকে জানাবেন, ঠিক আছে? কখনো আমি কিছু জানতে পারিনি, জানালে আমি I'll let you know. So but the fact is, you see, where there is a smoke there is a fire. তাহলে নিশ্চয়ই কিছু হচ্ছে, something is going on. So ঠিক আছে, এটা তো ইটস নট উনি চলে গেলে অ্যাক্টিং প্রেসিডেন্ট আমাদের হাফিজউদ্দিন সাহেব হয়ে যাবেন। হাফিজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট হওয়ার পর
ওরা যাকে নমিনেট করবে পার্লামেন্ট উইল ইলেক্ট হিম অর হার। বাট এখন অনেক নাম শোনা যাচ্ছে, অ্যাটলিস্ট দুইটা নাম যেগুলি খুব সামনে আসছে, সেটা হলো আমি আমি নামের বিষয়ে আসছি তার আগে আপনার কাছে প্রশ্ন। আপনি বলছিলেন, এবং এটা আমরা সবাই জানি, লন্ডনে বসে যদি তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেই থাকেন আমাদের বর্তমান রাষ্ট্রপতি, সেক্ষেত্রে মানে এটি তো বাংলাদেশ না যে কোনো গোয়েন্দা সংস্থা সেখান থেকে ট্র্যাক করেছে এটা। তাহলে ব্রিটিশ কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশ সরকারের কাছে দিয়েছে? যদি ব্রিটিশ কোনো গোয়েন্দা সংস্থা এটি ট্র্যাক করে থাকে, রেকর্ড করে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কি বিশেষ কোনো উদ্দেশ্য আছে বর্তমান সরকারকে নিয়ে অতি উৎসাহী, কিংবা বিহাইন্ড অন্য কিছু ঘটছে কিনা? ব্রিটিশ করবে না, এইগুলি ডিপ ফেক, এইগুলি ক্রিয়েট করেছে তারা, ক্রিয়েট করে। কিন্তু আজকাল জানেন এগুলি তো খুব সিম্পল জিনিস, কাকে কিভাবে দেখাবে না দেখাবে কি করবে, দে ক্যান অলওয়েজ ডু ইট। সো এটা একটা ডিপ ফেক, এইগুলি নিয়ে আমি খুব একটা ইয়ে না। আর আমি তো আপনাকে বললামই, উনি যদি আলাপ করে থাকেন, হোয়াট ইজ দ্য রং? দের ইজ নো কোর্ট অর্ডার, দের ইজ নো ল যে আমি শেখ হাসিনার সাথে আলাপ করতে পারবো না, বা আমি আমার প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারবো না, বা আমার প্রধানমন্ত্রী যখন লন্ডনে থাকতেন এখানে মুচলকে বন্ড দিয়ে চলে গেছেন, তো ওনার সাথে আমি আলাপ করতে পারবো না, উনি এরকম তো কোনো আইন টাইন নাই। সো ইউ ক্যান অলওয়েজ টক। হোয়াট ইজ দ্য প্রবলেম? তাহলে আমার ওই প্রশ্নটা উত্তর কি হবে? একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আপনি কি মনে করেন যে যদি ডিপ ফেক দিয়ে তৈরি করে থাকে এই ফোন কল রেকর্ডটা, বা এগুলো আমাদের সামনে জনসম্মুখে আস্তে আস্তে নানান ভাবে এজেন্সির মাধ্যমে হোক বা ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে হোক ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে একটা গসিপিং ক্রিয়েট করা হচ্ছে, এটা কেন? উনি তো এমনিতেই পদত্যাগ করতেন, হ্যাঁ, বলতো সরকার। উনি তো বলেছেনই, উনি তো বলেছেন আমাকে বলবেন আমি চলে যাব। হ্যাঁ, এখন এইগুলি করা হচ্ছে, বুঝি, সরকার এবং ইন্টেলিজেন্স এজেন্সিসরা খুব আতঙ্কে আছে, বুঝছেন, সাংঘাতিক আতঙ্কে আছে। এই আতঙ্ক নিয়ে তারা এখন এইসব কাজ করছে, যে কোনোভাবে যদি এইগুলি বিদায় দেওয়া যায়। বাট দিস উইল নট হেল্প পান্না, দিস থিংস ডোন্ট হেল্প, বিকজ শেখ হাসিনা তো ওরকম একটি ব্যক্তি না। শেখ হাসিনা ইজ বিন দ্য প্রাইম মিনিস্টার। এখন একটা ধরেন আমি দেখলাম যে আওয়ামী লীগের লোকজন যদি বিএনপি কে ভোট না দিত, তাহলে রেজাল্ট অন্য রেজাল্ট হতো। এখন তো অ্যানালিসিস এরকমও আসতেছে, বুঝি, যদি আওয়ামী লীগ ভোট না দিত, আওয়ামী লীগ তো দিয়েছে এদেরকে ভোট, কিন্তু এরা যদি এটা স্বীকার না করে, দেখেন অনেক কথা, এখন তো অনেক কথা আসছে। আপনি জানেন আমি বলেছি যে জুলাই অগস্টকে আমি মানি না। কেন মানি না? যদিও আমি তখন এটা চাচ্ছিলাম শেখ হাসিনা যোগ্য, কিন্তু কেন মানি না? বিকজ যদি এইটা আমাদের দেশের হোম গ্রোন হতো আমি মানতাম, কিন্তু এইটা তো একটা কনস্পিরেসির মাধ্যমে হয়েছে, একটা সিরিয়াস কনস্পিরেসি, যেখানে টাকা খরচ করা হয়েছে, যেখানে আমেরিকানরা ইনভলভ, এখনো আমেরিকানরা যেসব কাজ করছে এখানে। এই যে এপিডেমিওলজিস্ট গুলি যেগুলি ঢাকায় এসেছে, 4-5 জন এক্সপার্ট এপিডেমিওলজিস্ট, এই যে দেখিয়ে নিয়ে এই ওয়েস্টিনে আপনারা তারা উঠেছে, ওর মধ্যে 2-1 জন চলে গেছে, এক মহিলা এখনো বোধহয় আছে, ইফ শি হ্যাজ নট গন। সো এই জিনিসগুলি তারা এখনো করছে, এখনো আপনার এদের সাথে দেখা করছে, ওই যে আমেরিকান অ্যাম্বাসেডার এই হাসনাত টাসনাত সার্জিসের সাথে দেখা সাক্ষাৎ করছে। সো সামথিং ইজ গোয়িং অন। আমি এই জন্যই বলি যে তারেক সাহেব আর বিএনপি, ইউজ ইউর ইন্টেলিজেন্স, ফর গড সেক বুঝেন, তাহলে হয়তো আপনার বিরুদ্ধেও হয়তো এখন কনস্পিরেসি চলছে। ইউ জাস্ট নেভার নো। হয়তো এখানে একটা থার্ড ফোর্সকে আনার জন্য হয়তো চেষ্টা চলছে। লোকজন নাকি আমি শুনেছি স্বপ্নও দেখছে। না, স্বপ্ন তো দেখছি, দেখো আপনি যেটা বলছেন সেরকম আমরাও নানান ধরনের বাতাস থেকে গন্ধ পাচ্ছি যে থার্ড ফোর্থ কাউকে আনার চেষ্টা করা হচ্ছে, এবং তারাই সম্ভবত খুব শীঘ্রই আসবে, শোনা যাচ্ছে যেটি। আহ না, এখন আসি যে লোকজন নাকি স্বপ্নেও দেখেছে, লোকজন নাকি আচ্ছা, স্বপ্নে দেখছে অমুক ব্যক্তি রাষ্ট্রপতি হয়ে গেছে, অমুক ব্যক্তি প্রাইম মিনিস্টার। এইগুলি এখন লোকজন স্বপ্নতেও দেখছে নাকি। না, আমি এখন থার্ড ফোর্স আনার জন্য যদি কেউ চেষ্টা করে থাকে, এবং আপনি যে জুলাই আগস্টের কথা বলেন তার পিছনে যে মার্কিন ব্লু প্রিন্ট, সেই ব্লু প্রিন্ট যদি এখনো অব্যাহত থাকে ইমপ্লিমেন্ট করার, তাহলে তো স্বপ্ন দেখতে সমস্যা কোথায়? স্বপ্ন তো অনেকে দেখতেই পারে। see you see why I am saying this, because সার্জিও গোর আসতেছে একটু একদিনে, ঠিক আছে, এখানে। এখন সার্জিও গোর যে আছে, he is not only the ambassador for India, সে কিন্তু স্পেশাল এনভয় ফর মিডল ইস্ট এন্ড সেন্ট্রাল এশিয়া, রাইট। খুব বড় ক্যাপ হিজ ওয়েরিং। তো এই যে আসতেছে, এই যে আয়শা এইখানে কি ঘটাবে, কি কথা বলবে কার সাথে, উই ডোন্ট নো। ওদিকে আমাদের আমেরিকান এজেন্ট খলিলুর রহমান ম্যানিলাতে না কোথায় গেছে, ওইখানে সে
লোকজনের সাথে কথা বলছে, ওর মধ্যে আবার রাশিয়ানদের সাথেও সে কথা বলেছে। হোয়াট ইজ হি টকিং, হোয়াট ইজ হি ডুইং, আই ডোন্ট নো। সে আবার হয়তো এই সরকারের বিরুদ্ধেও তো কনস্পিরেসি করতে পারে, বিকজ ওই লোকটাই এরকম। দিস গভর্নমেন্ট মাস্ট বি ভেরি কেয়ারফুল। এই জন্য এই গভর্নমেন্টকে দুইটা কাজ করা উচিত হয়নি। এক হলো ল মিনিস্টার, সিন্স হি ওয়াজ দি অ্যাটর্নি জেনারেল, উনাকে ক্যাবিনেটে নেওয়া উচিত হয় নাই। আর একটা খলিলুর রহমান, যিনি ওই আমেরিকান চুক্তি করে আপনাদেরকে ফাঁসাই দিয়ে আসছে। নসিমুল গনি সাহেবের কথা বলছেন যে ক্যাবিনেটে, মানে ক্যাবিনেট সচিব করা হয়নি নাকি অন্য কার কথা? শোনা যাচ্ছে বিভিন্ন সোর্সেস থেকে, দেয়ার সাম সোর্সেস হুইচ আর ভেরি স্ট্রং, যে ওনাকে হয়তো রাষ্ট্রপতি করবেন। আর একটা সোর্স বলেছে বর্তমানে যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন টু দ্য প্রাইম মিনিস্টার, উনিও হতে পারেন। এইগুলি কানে আসতেছে, কিন্তু এখন এখন কিন্তু কোনো পলিটিক্যাল লিডারের নাম কানে আসতেছে না। রাইট। না, মেজর হাফিজ সাহেবের কথা আসছে, উনি হয়তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারেন, বা তিনি রাষ্ট্রপতি মানে পূর্ণ মেয়াদের জন্য রাষ্ট্রপতি হতে পারেন, এরকম শোনা আছে। আমরা যদি এই যে বর্তমান যে দুই সচিব মিস্টার আব্দুল সাত্তার এবং নাসিরুল গনি, তাদের কথা যদি বিবেচনায় নিয়ে আসি, এটি কিভাবে সম্ভব? তারা তো রানিং সেক্রেটারি, এবং এটি এটি প্রেসিডেন্সিয়াল পদটা কি লাভজনক পদ নয়? না না, রানিং সেক্রেটারি না, আই থিঙ্ক দে আর অন কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট, চুক্তিভিত্তিক নিয়োগ, চুক্তিভিত্তিক। কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেবে, দিস নো প্রবলেম। আচ্ছা, কন্ট্রাক্ট ক্যান্সেল করে তারা তারা লাভজনক পদে আসতে পারে। ওইখানে আমার একটা বাধা ছিল, এখন আছে কিনা আমি জানি না, যে কয় বছর পর্যন্ত তারা পারবে না, এরকম একটা আইন ছিল। আই হ্যাভ নট রিভিউড ইট। ধরে নিলাম কোনো বাধা নেই আইনগত ভাবে, কিন্তু নৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে এটা কি একটু এটা কি বলা যায়, এটাকে একটু মিস্টিরিয়াস মনে হয় না? যে বিএনপির মতো এরকম একটি দলে এত বেশি যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও, বা যদি আমলাদের মধ্যেও ধরি, সাবেক কোনো আমলা, ডার্ক সাইডে ভালো আমলা, তারাও তো আছেন, তো তাদের বাদ রেখে এখন নাসিমুল গনি সাহেবের কথা আসছে, যাকে নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে, অথবা আব্দুল সাত্তার, আরেকজনের নাম শোনা যাচ্ছে যে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে এরই মধ্যে যার নাম ঘোষণা করা হয়েছে,